অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো রাস্তা সাদা বাড়ি। উপন্যাসটির প্রথম দুটি পর্ব আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে সেই দুটি পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আর আজকে আমি পড়ব উপন্যাসটির শেষ পর্ব। একটা মানুষ চিত হয়ে পড়ে আছে। একটা হায়না তার বুক থেকে চেটে চেটে খাচ্ছে রক্ত। জঙ্গলের মধ্যে মিলেমিশে অন্ধকার। বেশ দূরে একটা জলপ্রপাতের অশান্ত শব্দ। হায়নাটা খানিকটা রক্ত চেটে নিয়ে একবার মুখে তুলছে আর পরিতৃপ্তির সঙ্গে হা হা করে হাসছে। মা কালীর মূর্তির দুপাশে যে দুটো জানোয়ার থাকে সে দুটো বিশাল শিয়াল না হায়না। সুব্রত একটা ছুরি নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে সেদিকে। ছুরিটা খুব বড় নয়, বরং বলা যায় বড় ধরনের পেন্সিল কাটা ছুরি। শুকনো পাতা ভেঙে মড়মড় করে শব্দ হচ্ছে আর হায়নাটা চমকে চমকে তাকাচ্ছে। এমন সময় সারা অরণ্য কাঁপিয়ে একজন নারী চেঁচিয়ে উঠল, খোকা যাসনি। অশুভ অশরীরী হাহাকারের মতন সেই চিৎকার শুনলে বুকের রক্ত একেবারে শিওরে ওঠে। অত অন্ধকারেও দেখা যায় দূর থেকে ছুটে আসছে সেই নারী মূর্তি। প্রথমে মনে হয় বুঝি স্বয়ং মা কালী, তারপর মনে হয় এক উন্মাদিনী বা পিশাচিনী। শনের দড়ির মতন লম্বা লম্বা চুল, বড় বড় দাঁত, নখে রক্ত। আর সহ্য হয় না, যেন এক্ষুনি দম আটকে আসবে। এই বিকট মূর্তি কেন তাকে খোকা খোকা বলে ডাকছে? সে তো মোটেই অত ছোট নয়। সুব্রতই বা এত ভয় পাচ্ছে কেন? অশরীরী অলৌকিক বলে তো কিছু নেই, কিন্তু ওই রকম বিভৎস মূর্তির সামনে কিছুতেই দাঁড়ানো যায় না। সুব্রতই অন্ধকারে দিশেহারার মতন ছুটতে লাগলো। একটু বাদেই পেয়ে গেল পিচ বাঁধানো রাস্তা। তখন একটু স্বস্তি বোধ করলো, কারণ রাস্তা দেখলেই তার চেনা চেনা লাগে। সব রাস্তায় তো কোথাও না কোথাও যাবে। রাস্তাটা সোজা অনেক দূর চলে গেছে পৃথিবীর বুক চিরে। দুপাশে ঘন গাছের লাইন, আর কোনো মানুষজন নেই, গাড়ি নেই। পেছনে সেই খোকা খোকা ডাক এখনো যেন তাকে তাড়া করে আসছে। এই রাস্তাটা কি কোথাও শেষ হবে না? ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে সুব্রত। এবার যেন রাস্তার শেষে সাদা মতন কি একটা দেখা যাচ্ছে। আর একটু কাছে এসে বুঝতে পারলো একটা সাদা বাড়ি, একটু উঁচুতে, টিলার ওপরে বাড়িটার সব ঘরে আলো জ্বলছে। ওখানে যেন কিছু একটা উৎসব চলছে। একবার যদি ওখানে পৌঁছানো যায় তাহলে আর ভয় নেই। ওখানে আছে নিশ্চিন্ত আশ্রয়, রমণীয় খাদ্য, নরম বিছানা। একটু বাদে সুব্রত থমকে দাঁড়ালো। সে ভয় পেয়ে ফিরে যাচ্ছে। একজন মানুষের রক্ত শুষে নিচ্ছে একটা জানোয়ার, তাই দেখেও সে পালাবে? তাই দেখেও সে ছুটে যাচ্ছিল নিশ্চিত আশ্রয়ের দিকে? সুব্রত এবার উল্টো দিকে ঘুরল। ছুরিটাকে প্রস্তুত রেখে এগিয়ে যাচ্ছে। হায়নাটার এখন রক্ত খাওয়া শেষ হয়েছে। এখন সে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মটমট শব্দে ভাঙছে হাড়, মানুষের হাড়। আবার সেই অশরীরী হাহাকার। সমস্ত শরীরটা শক্ত করে দাঁড়িয়েছিল সুব্রত। অন্ধকারে চোখ সইয়ে নেবার চেষ্টা করল। কই, ডাইনি টাইনি তো নয়। স্নিগ্ধ মমতায় নারী মূর্তি, চোখে আর ওষ্ঠে অপার্থিব স্নেহ। এই মুখ সে কখনো দেখেনি, কিন্তু খুব চেনা চেনা লাগছে। সুব্রত চেঁচিয়ে উঠল, মা, মা! খোকা যাসনি, যাসনি? মা, তুমি এতদিন কোথায় ছিলে? তবে যে শুনেছিলাম তুমি মরে যাওনি, নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে, সেটাই কি ঠিক? খোকা শোন, আমার কাছে আয়, ওদিকে যাসনি। আমাকে বাধা দিও না, আমাকে একবার দেখতেই হবে লোকটা এখনো বেঁচে আছে কিনা। খোকা যাসনি, আমাকে দেখতেই হবে। হায়নার দাঁত, আমার ছুরি আছে। সুব্রত একটা পাথর তুললো, সেটা ছোড়ার আগে হায়নাটা লেজ গুটিয়ে পালালো। ওরা এরকম ভীতুই হয়। সুব্রত এবার ছুটে গিয়ে শায়িত লোকটার কাছে গিয়ে ঝুঁকে পড়ল। হাত তুলে দেখলো প্রাণ নেই। মুখের দিকে তাকিয়ে দেখলো, এ কি, এ যে সুব্রতরই চেহারা। সেই এখানে মরে পড়ে আছে। সে নিজে নিজেকে বাঁচাবার জন্য ছুটে আসছিল। তাহলে তার এই সত্তাটা? সুব্রত মুখ ফিরিয়ে দেখলো সেই মাতৃমূর্তি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। মুখটা ভালো করে দেখাও যাচ্ছে না। এই কি তার নিজের মা, যার মুখটা তার ভালো করে মনে নেই? জলের ওপর মানুষের প্রতিমূর্তি ঢেউতে যেমন ভেঙে ভেঙে যায়, তেমনি তার মায়ের চেহারাটাও অন্ধকারে ভেঙে ভেঙে মিশে যাচ্ছে।
গোটা অন্ধকার অরণ্য তোলপাড় করে সুব্রত ডুকরে কেঁদে উঠল। মা, মা। পাশাপাশি দুটো ঘরে শুয়েছেন দিবানাথ আর মৃণালিনী। দাদুর কাছে নাতি আর দিদিমার কাছে নাতনি। মৃণালিনীর ঘুম খুব পাতলা। মালবিকা দু একবার ডাকতেই তিনি চোখ মেলে বললেন, কি রে, কি হয়েছে রে লিকু? মধ্যরাত্রির আচ্ছন্ন গলায় মালবিকা বলল, দিদু, শোনো, কে যেন কাঁদছে। কই কে? শোনো। মৃণালিনী কান পেতে শুনলেন। একটা বেশ চেঁচামেচি ধরনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ঠিকই, একজন না অনেকজনের ঠিক বোঝা যাচ্ছে না। তবু ঘুমের আচ্ছন্নতা কাটিয়ে হঠাৎ বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। আবার ঘুম এসে গেল। মৃণালিনী বললেন, ও কিছু না, তুই ঘুমো। মালবিকা তবু ঠায় চোখ মেলে জেগে রইল। মনে হচ্ছে সারা বাড়িতে আর সবাই ঘুমিয়ে পড়েছে, সেই শুধু একলা জেগে। এই ধারণাটাই একটা কিরকম গা ছমছমানি আনে। ছোট মাসি এক একদিন অনেক রাত পর্যন্ত জেগে গল্পের বই পড়ে, আজ তার ঘরেও আলো নেভানো। একটা আওয়াজ সে সত্যিই শুনেছিল, কারুর ভয় পাওয়া গলার চিৎকার। বাপ্পা মাঝে মাঝে ঘুমের মধ্যে চেঁচিয়ে ওঠে, কিন্তু পাশের ঘর থেকে তো নয়। আর একবার সেরকম শব্দ হতেই মালবিকা ধর্মর করে উঠে বসে মৃণালিনীকে ডেকে বলল, দিদু, ওই যে শোনো। মৃণালিনী খাট থেকে উঠলেন, সঙ্গে সঙ্গে মালবিকা। ভয়ে সে দিদিমার হাত জড়িয়ে ধরেছে। মৃণালিনী বললেন, হ্যাঁ রে, সত্যি তো, আওয়াজটা বাইরের ঘর থেকে আসছে না? হ্যাঁ, গেস্ট রুম থেকে। ছেলেটার আবার অসুখ টসুখ করলো না তো? ওরকম চেঁচাচ্ছে কেন? তোর মামাকে ডাক। তুমি ডাকো। একটা পাতলা প্রায় স্বচ্ছ পোশাক পরে আছে মালবিকা। স্পষ্ট দেখা যায় তার সদ্য যৌবনবন্ত কচি শরীরের সবকটি রেখা। এই পোশাকে এসে আজকাল কারোর সামনে যেতে পারে না, এর উপরে শাল জড়ালেও না। তবু তার লজ্জা করে। মৃণালিনী গিয়ে চিরঞ্জীবের ঘরে ধাক্কা দিলেন। চিরঞ্জীব জেগেই ছিল, তবু তার বেরিয়ে আসতে একটু দেরিই হলো। ঘরের মধ্যে দু একটা চাপা ফিসফাস কথা, তারপর দরজা খুলল একটুখানি। এশাকে দেখা গেল না। চিরঞ্জীবী উকি মারল। মাকে দেখে সে পাজামার উপর স্লিপিং গাউন জড়িয়ে ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে এলো। খোকন, একটু গিয়ে দেখ তো ছেলেটার কি যেন হয়েছে আবার। চিরঞ্জীবও আওয়াজটা শুনল, তারপর বলল, ও কিছু না, অন্য জায়গা থেকে আওয়াজ আসছে। এখানে আবার কে ওরকম আওয়াজ করবে? দুঃখীরামটাই হয়তো নেশা ভাঙ করে এসে চেঁচাচ্ছে। তুই একবার গিয়ে দেখ, যদি ছেলেটার কোনো বিপদ আপদ হয়, হাজার হোক আমাদেরই তো বাড়িতে এসেছে, মণিময়কে ডাকবি নাকি? চিরঞ্জীব গজগজ করে বলল, হ্যাঁ, মণিদা এখন উঠতে বসেছে, বাড়িতে ডাকাত পড়লেও উঠবে না। ও কিছু নয় মা, কাল সকালে দেখলেই হবে। আচ্ছা, তাহলে তোর বাবাকে ডাকি। এই কথায় মন্ত্রের মতো কাজ হলো। সবাই জানে দিবানাথকে একবার ডাকলেই তিনি উঠে পড়বেন এবং বিন্দুমাত্র আপত্তি না করে নিচে নেমে যাবেন। দরকার হলে সারা রাত জাগতেও দ্বিধা করবেন না। কিন্তু এই বয়সে ডাক্তার বলেছে রোজ সলিড 8 ঘন্টা ঘুম দরকার। চিরঞ্জীব বলল, ঠিক আছে, আমিই যাচ্ছি। চিরঞ্জীব ভালো করে গরম জামা গায়ে দিয়ে মনে মনে সুব্রতকে অসংখ্য গালাগাল দিতে দিতে নিচে নেমে গেল। চিরঞ্জীবকে কেউ ভীতু এই অপবাদ দিতে পারবে না, যদিও সে একটু অলস প্রকৃতির। কিন্তু স্ত্রীর অনুরোধেও সে কিছুক্ষণ আগে গোলাপ বাগানে গিয়ে বসেনি। এখন তাকে সেখানেই যেতে হচ্ছে, একটা অজানা অচেনা হতভাগার জন্য। বাড়িতে আশ্রয় দিয়ে কি যে গেরো। মনিদার কথা মতন হাসপাতালে দিয়ে এলেই হতো। এখন আবার কি ফ্যাসাদ বাঁধিয়েছেন কি জানি। তাপসী উঠে এসেছে শব্দ শুনে। শালমুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, তুমি দাদাকে একলা একলা নিচে পাঠালে? জামাইবাবুকেও ডাকো না। মৃণালিনীর চোখে অজানা আশঙ্কা। তিনি জিজ্ঞেস করলেন, কেন, কি হবে? রঘু তো শুয়ে আছে নিচে। ডিটেকটিভ বই পড়ার স্বভাব তাপসীর। সে সবসময় খুনি আর ডাকাতদের কথা কল্পনা করে। আজই তো সে একটা গোফওয়ালা বুড়ো বেলজিয়ান ডিটেকটিভের রোমহর্ষক গল্প পড়ছিল। তাতে ঠিক এইরকম মাঝরাত্রি চিৎকার। তাপসী নিচের দরজা খোলার আওয়াজের দিকে কান খাড়া করে রইল। চিরঞ্জীব ফিরে এলো হাসতে হাসতে। 3 তলার সিঁড়ির ওপর বসে হাসিতে ফুলতে ফুলতে বলল, শোনো, তোমাদের বীরপুরুষের কাণ্ড। ঘুমের মধ্যে ভয় পেয়েছে। একলা ঘরে শোয়াই বোধহয় তার অভ্যেস নেই। এদিকে উনি নাকি আবার পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ান। এশাও উঠে এসেছে।
দরজায় শরীর আড়াল করে দাঁড়িয়ে আছে মালবিকা। মৃণালিনী জিজ্ঞেস করলেন, কেন? ভয় পেয়েছে কেন? কি যেন স্বপ্ন দেখেছে। অনেক লোক আছে না স্বপ্নের মধ্যে হেঁটে চলে বেড়ায়। আমি গিয়ে দেখি কি, দু হাতে শক্ত করে ধরে আছে জানালার শিক। চোখ দুটো কিরকম ঘোলাটে, অস্বাভাবিক গলায় চেঁচাচ্ছে, মা, মা। আমি প্রথমটায় ভাবলাম পাগল টাগল হয়ে গেল কিনা, কিন্তু ও যেন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি একেবারে সামনে দাঁড়িয়েছি, তখনও চেঁচাচ্ছে। আমি ওর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, সুব্রত বাবু, সুব্রত বাবু। তারপরে এই জ্ঞান ফিরে এলো। তখন যে কি লজ্জা পেয়েছিল যদি তোমরা কেউ দেখতে। এমনিতে তো চ্যাটাং চ্যাটাং কথা বলে, কিন্তু তখন একেবারে লজ্জায় কাচুমাচু। ক্ষমা চেয়ে আমার পায়ে ধরে আর কি, হা হা হা। এসা বলল, কারোর কারোর এরকম থাকে, এটা একটা রোগ। একেবারে ভিতর ডিম, বুঝলে? এদিকে এত লম্বা চড়া কথা বলে, কিন্তু আসলে ভিতর ডিম। তার কোনো মানে নেই। আমার এক মামারও এরকম অসুখ আছে, কিন্তু তিনি অন্য সময় মোটেই ভীতু নন। মৃণালিনী বললেন, যা শুতে যা। আহা, ছেলেটার জন্য বড্ড মায়া হয় রে। উনি বললেন আজ ওর নাকি মা বাবা কেউই নেই, ছেলেবেলা থেকেই দুজনকে হারিয়েছে। কেউ কি আর তেমন যত্ন আত্তি করেছে ওকে, তাই বোধহয় বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। আহা, নিশ্চয়ই স্বপ্নের মধ্যে মায়ের কথা মনে পড়েছিল, তাই কাঁদছিল অমন করে। মালবিকার শরীরের সমস্ত রোমকূপে একটা শিহরণ বয়ে গেল। মা বাবা নেই, এরকম হয় নাকি? ওই তো ওই ঘরে ঘুমিয়ে আছে তার মা বাবা। তার চেনাশোনা সকলেরই মা বাবা আছেন, একমাত্র খুব বুড়োদেরই থাকে না। যাদের মা বাবা নেই তাদের কিরকম করে দিন কাটে, কি ভাবে তারা? তাদের সব সময় ভীষণ একলা একলা লাগে না? সেই রকম কোনো ছেলে বা মেয়ের কথা কল্পনা করে গা ছমছম করতে লাগলো মালবিকার। মৃণালিনী বলল, যা শুতে যা। যে কারণেই হোক ঘরের খিল বন্ধ করার পর এসা আবার নতুন করে ভালোবাসতে লাগলো চিরঞ্জীবকে। শেষ পর্যন্ত প্রায় কারোরই আর হাজারিবাগ যাবার ইচ্ছে নেই। মণিময় আর চিরঞ্জীব যাবে না বলে এসা আর প্রমিতার তো যাবার কথাই ওঠে না। পার্টি ফার্টির সময় বউদের থাকা দরকার। বউরা না থাকলে যে কি থেকে কি করে বসবে। মিলিটারি অফিসারের বউরা নাকি অনেকে এমন বেহায়া হয়। তাপসী তো চোখে অন্ধকার দেখছে একেবারে। সবিতার চিঠি এসে গেছে। সবিতা অরুণাংশুরই ছদ্মনাম। রবিবার বিকেলে হাজারিবাগে অ্যাপয়েন্টমেন্ট পাকা। এখন বাড়ির সবাই এমন ষড়যন্ত্র করলো, অরুণাংশ ভাববে সে একটা কচি খুকি, ওই মালবিকার মতন। তার মতামতের কোনো মূল্য নেই। রাগ করে তাপসী নাওয়া খাওয়া বন্ধ করে দিল। তার বান্ধবী বুলবুলের সঙ্গে হাজারিবাগে দেখা না করলে নাকি মান সম্মানই থাকবে না। কুমারী মেয়েরা জেদ ধরলে তা ভাঙা মোটেই সহজ ব্যাপার নয়। পুরো একবেলা তাপসী না খেয়ে রইল। কেউ বকুনি দিতে এলে সে শুধু বলে, আমি তো হাজারিবাগ যেতে চাই না। তোমরা যাবে না বলছো, ঠিক আছে, যেতে হবে না। আমি কি বলেছি যেতে? তাহলে খাচ্ছিস না কেন? আমার খিদে নেই। খিদে না পেলেও জোর করে খাওয়াবে নাকি? সকালেও কিছু খাসনি, দুপুরেও খাবি না? খিদে নেই মানে কি? খিদে নেই মানে খিদে নেই। মৃণালিনী চুপি চুপি এসে বললেন, অত বাড়াবাড়ি করিস না টুসি, তোর দাদা শুনলে খুব রাগ করবে। এই কটা দিনের জন্য এসেও অরুণাংশুর সঙ্গে দেখা না করলে চলে না? তাপসী মুখ গোজ করে বলল, সবাই রাগ করতে পারে, শুধু আমারই একা রাগ করার অধিকার নেই এ বাড়িতে। বলতে বলতেই কান্না। এই কান্নার কাছে কে না হার মানবে? একেই তো বাড়িতে একটা মেয়ে, না খেয়ে থাকলে অন্যেরা খেতে পারে না, তার উপর এরকম কেঁদে কেঁদে যদি শরীর খারাপ করে। মৃণালিনী বলল, চুপ কর চুপ কর, আমি বলছি তোর বাবাকে। প্রত্যেক বছরই হাজারিবাগ যাওয়া হয়। অন্য সবারই ইচ্ছে এবার ফেরার পথে বরং রাঁচি নেতারহাট হয়ে ঘুরে যাবে। শেষ পর্যন্ত দিবানাথ রাজি হলেন তাপসীকে নিয়ে যেতে। তারও কয়েকজন পরিচিত ব্যক্তি আছেন হাজারিবাগে, দেখা করে আসা যাবে। তার পরের শনিবার দিন দুপুরের দিকে নতুন ড্রাইভারকে নিয়ে দিবানাথ তাপসী আর বাপ্পার সঙ্গে চলে গেলেন হাজারিবাগ। মৃণালিনীর শরীরটা তেমন ভালো নেই, তাকে যাবার জন্য মণিময় আর চিরঞ্জীব খুব পীড়াপিড়ি করলেও তিনি যাবার উৎসাহ পেলেন না, তাই মালবিকাও গেল না। ছোট মাসি তো তার বন্ধুদের সঙ্গে বেড়াবে, সে কি করবে? শুধু মালবিকা কেন, এমনকি বাপ্পাও বুঝে গেছে যে ছোট মাসি যে এত করে হাজারিবাগ যেতে চাইছেন তা শুধু বেড়াবার জন্যই নয়। একমাত্র উদাসীন দিবানাথেরই এইসব দিকে খেয়াল নেই।
বাপ্পা অবশ্য দাদুর সঙ্গে যে কোনো জায়গাতেই যেতে রাজি, কিন্তু মালবিকার খুব একা একা লাগবে। তাপসীর রাগ রাগ মুখে একটু হাসি ফুটেছে। গাড়ি যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন তাপসীর চোখ পড়ল গেস্ট রুমের বারান্দার দিকে। সুব্রত দাঁড়িয়ে আছে সেখানে, নির্লজ্জ দৃষ্টি, চোখে চোখ পড়লেও সরাবার নাম নেই। তাপসী সদর্পে মুখ ঘুরিয়ে নিল। অপয়া, এই লোকটাই অপয়া, এর জন্যই তার যাওয়া হচ্ছিল না আর একটু হলে। তারপর তাপসী আবার মুখ ফিরিয়ে মনে মনে বলল, যদি অরুণাংশুর সঙ্গে শেষ পর্যন্ত দেখা হয় তাহলে বুঝবো তুমি পয়া, তাহলে ফিরে এসে তোমাকে ধন্যবাদ দেব, ঠিক দেব। যতই পিটপিটিয়ে তাকাও তখন কিচ্ছু রাগ করব না। দুপুরে কখনো ঘুমোয় না মালবিকা। আজ সারা বাড়িটা কিরকম যেন নিঝুম নিস্তব্ধ। বাপ্পা যতক্ষণ থাকে সেই তো সারা বাড়িটা মাতিয়ে রাখে। আজ আবার তাপসীও নেই। মৃণালিনী ঘুমোচ্ছেন, মণিময় আর চিরঞ্জীব বেরিয়ে গেছে খেয়ে দেই। প্রমিতাও সঙ্গে গেছে। কাল সন্ধেবেলা পার্টি, আজ অনেক জোগাড় যন্ত্র আছে। শুধু ব্যবসার লেনদেনের রূঢ়তার বদলে পার্টিটাকে একটা সামাজিক ছদ্মবেশ দেবার জন্য শহরের আরো দু একটা বিশিষ্ট পরিবারকে নেমন্তন্ন করতে হবে। মালবিকা গেল মামার ঘরে। এসা তার তরঙ্গ সুটকেসগুলো থেকে যাবতীয় শাড়ি ও পোশাক গয়না বের করে গুছোতে বসেছে। এসার এই এক ব্যাসন। মাঝে মাঝে এসে তার সমস্ত শাড়িগুলো ব্লাউজগুলো বার করে আবার পাট করবে, খুলে দেখবে প্রতিটি গয়নার বাক্স। এই নিয়ে নাড়াচাড়া করতে সে বেশ আনন্দ পায়। মালবিকাকে দেখে এসা বলল, হায় লিকু, এই বেনারসিটা একটু ধর তো, ভালো করে পাট করে রাখি। হাঁটু মুড়ে বসে মালবিকা বলল, মামিমা, তুমি এতগুলো শাড়ি এনেছ, কবে পরবে? থাকবো তো মোটে কটা দিন। এসে একটুও লজ্জা না পেয়ে বলল, আহা, এ আর মোটে কটা, আমি কি একলা পরবো? তোরাও পরবি। এই কচি কলা পাতা রঙের সিল্কের শাড়িটা তোকে খুব মানাবে। তুই কাল পার্টিতে পরে যাবি, বুঝলি? বাবা পার্টির সময় আমাকে যেতে বারণ করেছেন। এসা দু এক মুহূর্ত ভাবল, এ ব্যাপার নিয়ে সে স্বামীর কাছে কোনো দরবার করবে কিনা। থাক। তারপর বলল, আর দু এক বছর বাদে তোকে আর কেউ বারণ করবে না। এ পার্টিতে তো তোর বয়সী কেউ আসছে না, শুধু সব হোমরা চোমরার ভিড়। বাহ, তুই যা সুন্দর হচ্ছিস দিন দিন, পার্টিতে গেলে তুই সবার মাথা ঘুরিয়ে দিবি। যা। সেখানে বেশিক্ষণ বসলো না মালবিকা, নেমে এলো নিচে। কিছু তো করার নেই, পেয়ারা খেলে মন্দ হয় না। বাগানের এক কোণে একটা পেয়ারা গাছ আছে, বেশ ভালো পেয়ারা হয়, ভেতরটা লাল। আপন মনে এগিয়ে যাচ্ছিল মালবিকা। পেয়ারা গাছটার কাছাকাছি গিয়ে পা দুটো অবশ হয়ে এলো। বুকের মধ্যে কিরকম দুমদুম শব্দ। ওকে দেখলেই এরকম হয় কেন কে জানে। পেয়ারা গাছটার তলায় বসে আছে সুব্রত। মালবিকাকে দেখতেই পায়নি। একটা ওয়াই মার্কা পেয়ারার ডাল ছুরি দিয়ে কেটে কেটে গুলতি বানাচ্ছে। প্লাস্টার করা পাটা ছড়িয়ে দিয়েছে সামনের দিকে। ওর নিশ্চয়ই ওরকম ভাবে বসতে অসুবিধে হয়। মালবিকা আবার চুপি চুপি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। কাজ নেই তার পেয়ারা খেয়ে। এই খুকি, শোনো। মালবিকা আজ শাড়ি পরে আছে। তাকে খুকি বলার কোনো মানেই হয় না। ছেলেটার বেশি বেশি ভারিক্কিপনা। মালবিকা চুপ করে দাঁড়িয়ে রইল। তার রক্তস্রোত যেন এক্ষুনি থেমে যাবে। কেন সে পেয়ারা পাড়তে এসেছিল? সে কি করে জানবে পায়ে প্লাস্টার নিয়েও কেউ সারা বাগান ঘুরে বেড়ায়? তুমি পেয়ারা পাড়তে এসেছিলে? না, এমনি। গাছটায় বেশ ভালো ভালো পেয়ারা আছে, তুমি পেয়ারা গাছে উঠতে পারবে? মালবিকা এ গাছে উঠেছে আগের বছর, কিন্তু এখন এই ছেলের সামনে সে মরে গেলেও গাছে উঠবে না। শুকনো গলায় বলল, না। চেষ্টা করে দেখো না, আমি সাহায্য করছি। মালবিকা বলল, মালি এসে পেয়ারা পেড়ে দেবে। সুব্রত হাসতে হাসতে বলল, মালি এসে পেড়ে দেবে? সে তো বাজার থেকেও পেয়ারা কিনে খাওয়া যায়। গাছ থেকে নিজে পেড়ে খাওয়ার অন্য মজা। দেখো না চেষ্টা করে উঠতে পারো কিনা। মালবিকা কি দৌড়ে পালিয়ে যাবে এখান থেকে? বাড়িতে কেউ নেই, তার অস্বাভাবিক ভয় করছে। ভয়ের কি আছে তা সে জানে না, তবু এত ভয়। অতি কষ্টে মনের জোর এনে বলল, না, আমি গাছে উঠব না। তাহলে আর কি করা যাবে? আমি তো আর এখন উঠতে পারবো না। এমনিতে সব গাছে আমি উঠতে পারি। শিমুল গাছ জানো তো, গায়ে বড় বড় কাঁটা থাকে। সেই শিমুল গাছে উঠেও একবার আমি ফুল পেড়েছিলাম। কারোর সঙ্গে কথা না বলে ক্লান্ত হয়ে গেছে সুব্রত।
তাই সে কথা বলতে চায়। দিনের পর দিন ঘরের মধ্যে বন্দি থাকা তার স্বভাব নয়। কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ থাকাও তার স্বভাব নয়। কিন্তু মালবিকা যে একদম অচেনা লোকের সঙ্গে কথা বলতে পারে না, তার লজ্জা করে, ভয়ও করে। অনির্দিষ্ট ভয়। সুব্রত বলল, ঠিক আছে দাঁড়াও, আমি গুলতিটা তৈরি করে নেই, তারপর পেয়ারা পেড়ে দেব। তোমার ভাই তোমার মাসি যে হাজারিবাগ চলে গেল, তুমি গেলে না? না। তুমি হাজারিবাগে আগে গেছো বুঝি? হ্যাঁ। এরকমই জায়গা, নতুনত্ব কিছু নেই। তোমার দাদুরা কবে ফিরবেন? ওরা যে হাজারিবাগ গেছে তাও জানলো কি করে? ঘরে বসে বসে ও সব জেনে যায় নাকি? কে কার কি হয় তাও জেনেছে। বাপ্পার সঙ্গে গল্প হয়, বাপ্পার কাছ থেকেই হয়তো। খানিকটা রাবার লাগবে। রাবার কোথায় পাই? বাড়ি থেকে নিয়ে আসতে পারবে? আছে? না তো। চুলে রাবার ব্যান্ড লাগাও না, আজকাল অনেক মেয়েই তো লাগায়। সেগুলোই কয়েকটা নিয়ে এসো, পাকিয়ে পাকিয়ে। মামিমার কাছে নানান রঙের রাবার ব্যান্ড আছে বটে, কিন্তু মালবিকা তা চাইবে কি করে? মামিমা যখন জিজ্ঞেস করবেন। মালবিকা আস্তে আস্তে বলল, আমার তো নেই। তাহলে আর কি করা যাবে? দেখা যাক একটা কিছু ব্যবস্থা করা যায় কিনা। দাঁড়িয়ে রইলে কেন, বসো না, বসো। এই তো একটা পাথর আছে। আমি পেয়ারা খাবো না, আমি চলে যাচ্ছি। সুব্রত একটু অবাক হয়ে তাকালো মালবিকার দিকে, তারপর ভুরু কুঁচকে বলল, চলে যাবে? আচ্ছা যাও। মালবিকা ভেতরে ভেতরে বেশ খানিকটা অবাক হয়ে গেল। তার কেন যেন ধারণা হয়েছিল এ অদ্ভুত লোকটা তাকে সহজে যেতে দিবে না। এই নির্জন দুপুরে সে বাগানে এসে ধরা পড়ে গেছে। কিন্তু ছেলেটা অবলীলাক্রমে তাকে বলে দিল, আচ্ছা যাও। তারপর আবার মনোযোগের সঙ্গে ছুরি দিয়ে কাঠ চাঁচতে লাগলো। মালবিকা যাবার জন্য পা বাড়িয়েছে, সুব্রত আবার বলল, ও হ্যাঁ, শোনো শোনো। পকেট থেকে একটা স্কার্ফ বার করে সুব্রত বলল, এটা কার বলো তো? তোমাদেরই কারুর, আমার কাছে রয়ে গেছে। সেই হলদে স্কার্ফটা সেদিন রাস্তায় মালবিকা যেটা দিয়েছিল ওর রক্ত মুছতে। মাঝে মাঝে এখনো রক্তের হালকা ছোপ লেগে রয়েছে। যে ছেলে রাস্তায় একটার পর একটা রুমাল ফেলে দেয়, সে এই রক্তমাখা স্কার্ফটা যত্ন করে রেখে দিয়েছে কেন কে জানে। মালবিকা আড়ষ্টভাবে চেয়ে রইল তার দিকে। সুব্রত বলল, এই যে কোনো নামের ইনিশিয়াল লেখা আছে। এল। কার নাম? প্রত্যেক মেয়েই নিজের ডাকনাম বলতে লজ্জা পায়। ছোট মাসি এই ছোট্ট স্কার্ফটা এমব্রয়ডারি করে দিয়েছিল তাকে। ছোট মাসি তাকে লিকু বলেই ডাকে সব সময়। মালবিকা দুর্বলভাবে বলল, আমার। কি নাম তোমার? মালবিকা। তাহলে এল লেখা কেন? এমনি। বুঝেছি, ডাকনাম। কি ডাকনাম তোমার? লবি? কি অসভ্য বাবা লোকটা। লবি আবার কারোর নাম হয় নাকি? না জেনে শুনে এমন হুট করে কথা বলে কেউ? সুব্রত বলল, আমার কাছে তো আর রুমাল নেই, তাই এটাই কেচে নিয়ে ব্যবহার করছিলাম। আজ অবশ্য ব্যবহার করিনি। এই নাও, তুমি আরেকবার কেচে নিও না হয়, সব দাগ উঠল না। একে তো রক্তমাখা, তার উপরে পরের ব্যবহার করার জিনিস। এটা ফেরত নেবার কথা মালবিকা কল্পনাই করতে পারে না। ভাবতেই তার গাটা কিরকম শিরশির করছে। ওটা আপনার কাছে রেখে দিন। না না, তুমি নিয়ে যাও, তোমার রুমাল এত সুন্দর কাজ করা। না না, ওটা আর আমার দরকার নেই। আমারও দরকার নেই। এমন কারুকার্য করা শখের জিনিস ব্যবহার করতে আমার অস্বস্তি লাগে। তুমি যদি পারো আমাকে একটা প্লেন দেখে বড় রুমাল দিয়ে যেও। এই নাও। সুব্রত এমনভাবে হাতে স্কার্ফটা বাড়িয়ে ধরেছে যে তার কথা একেবারে ফাইনাল। কোন রকম প্রতিবাদ সে সহ্য করবে না। একদম নেবার ইচ্ছে নেই, কিন্তু পাছে আরো কথা বলতে হয়, তাই মালবিকা কয়েক পা এগিয়ে এসে স্কার্ফটা নিল। তার হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে। হঠাৎ সুব্রত রীতিমতো ধমকে উঠে বলল, ওরকম ভাবে নিচ্ছ কেন? ঘেন্না করছে নাকি? আমি পরিষ্কার করে কেচে দিয়েছি। মালবিকাকে কেউ কখনো বকুনি দেয় না, বকুনি দেবার মতো কাজও সে কখনো করে না। সে এবার সোজাসুজি তাকালো সুব্রতর দিকে, পরিষ্কার গলায় বলল, আমার এরকম আরো আছে, এটা না নিলেও চলতো। তোমার আরো হাজার গন্ডা থাকতে পারে, কিন্তু আমি এসব জিনিস ব্যবহার করি না। তোমার দরকার না থাকে ফেলে দাও। স্কার্ফটা আলতো করে হাতে নিয়েই মালবিকা চলে গেল বাড়ির মধ্যে। একতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে সে তার বুকে হাত রাখলো। বুকের মধ্যে প্রচন্ড জোরে ধড়াস ধড়াস করছে। কেউ যদি এখন মালবিকাকে জিজ্ঞেস করে, কিরে তুই কি দেখে এমন ভয় পেলি যে এরকম করছিস, মালবিকা উত্তর দিতে পারবে না। সত্যি তো, ভয় পাওয়ার তো কিছু নেই।
ছেলেটি তো কোনো খারাপ ব্যবহার করেনি। বিকেলবেলা মৃণালিনী আর এশার সঙ্গে ছাদে এসেছে মালবিকা। চিরঞ্জীবরা এখনো ফেরেনি। রোদ্দুর পড়ে যাবার সঙ্গে সঙ্গে শীতটা বেশ জম্পেশ করে নামে। দুটো গাড়ির একটি গাড়িও বাড়িতে নেই, তাই আর কোথাও বেড়াতে যাবার উপায় নেই। বাগানে এখনো সুব্রত ঘুরে বেড়াচ্ছে। ওরা তাই বাগানেও গেল না। মৃণালিনী প্রথম দৃষ্টি আকর্ষণ করলেন ওর দিকে। ছাদের পাঁচিলের পাশে দাঁড়িয়ে তিনি বললেন, দেখো তো বৌমা, ছেলেটা বাইরে চলে যাচ্ছে নাকি? গেট খুলে বাইরে দাঁড়িয়ে সুব্রত উৎসুকভাবে চেয়ে আছে রাস্তার দিকে। এসা বলল, যাবে আর কোথায়, এখনো তো হাঁটতেই পারে না ভালো করে। তাহলে ওরকম হেঁটে বেড়াচ্ছে কেন? আরো কয়েকদিন শুয়ে বিশ্রাম নিক না। কে বলবে ওকে সে কথা? যা চ্যাটাং চ্যাটাং কথা বলে। আহা, ভাবো তো ছেলেটার কি দুঃখ। মা বাবা নেই, এত দূরে পরের বাড়িতে হাত পা ভেঙে পড়ে আছে। এখনো তো ছেলে মানুষ, ঘুমের ঘোরে ভয় পায়। সুব্রত ঘুরে দাঁড়ালো, চোখ পড়লো এদিকে। মালবিকার মনে হলো সুব্রত যেন শুধু তার দিকেই চেয়ে আছে। সে দৃষ্টিতে দুঃখ, না অবহেলা, না রাগ, কিছুই বোঝা যায় না। টিলার ঠিক নিচেই ডাক্তারবাবুদের বাড়ি। দু পরিবারের অনেক দিনের চেনাশোনা। ওই বাড়িতে মৃণালিনী আর মালবিকার সন্ধেবেলা চায়ের নেমন্তন্ন, হাইটি যাকে বলে। আসলে নেমন্তন্নটা চিরঞ্জীব আর মণিময় ডাক্তারবাবুকে বলে ব্যবস্থা করিয়েছে। ডাক্তারবাবু খুব মাইডিয়ার লোক। আজ এই বাড়ির পার্টির কথা মৃণালিনী জানেন, কিন্তু সে সময় তিনি উপস্থিত না থাকলেই ছেলে আর জামাইয়ের পক্ষে সুবিধে হয়। মৃণালিনী অবশ্য একটা কাজ করে গেলেন যাবার আগে। দুঃখীরামকে ডেকে বলে গেলেন যে গেস্ট হাউসের বাবুকে সেদিন রাত্রে আর খাবার পাঠাতে হবে না। সেদিন ওকে তিনি বাড়িতেই খাবার টেবিলে ডেকে আনবেন। ছেলেটির সঙ্গে তিনি কথা বলতে চান। তাছাড়া বাড়িতে একটা ছেলে রোজ রোজ একা একা আলাদা খাচ্ছে, এটা ভালো দেখায় না। মালবিকা আজ খুব সাজগোজ করেছে। তার নিজের চেষ্টায় নয়, এশা আর প্রমিতা পাল্লা দিয়ে আভরণ প্রসাধনের ধুম লাগিয়েছে। ওরাই মালবিকাকে সাজিয়ে দিল। সাদা সিল্কের শাড়ির সঙ্গে মুক্তোর হার, মুক্তোর দুল, যত্ন করে জড়িয়েছে একটা পুরোনো আমলের সাদা শাল। মালবিকাকে দেখাচ্ছে এখন শ্বেত মরালির মতো। বাড়ি থেকে এই সময় চলে যেতে হচ্ছে বলে সে বেশ খুশি। আজ অনেক লোক আসবে। বেশি লোকজনের সামনে সে একদম বেরোতে পারে না। গাড়ি নয়, পায়ে হেঁটেই বেড়াতে সে টিলা থেকে নেমে গেল দিদিমার সঙ্গে। সন্ধ্যের সঙ্গে সঙ্গে অতিথিরা আসতে শুরু করলো। গাড়ির পর গাড়ি সারি বেঁধে দাঁড়ালো গেটে। মণিময় আর চিরঞ্জীবও আজ নিখুঁত স্যুট টাইতে সজ্জিত। মণিময়ের স্যুট খাস অক্সফোর্ড স্ট্রিট থেকে বানানো। রঘু আর দুঃখীরামকেও আজ ফিটফাট পোশাকে সাজানো হয়েছে। গাড়ি আসা মাত্র বাবুদের গেট খুলে সেলাম করে নামাচ্ছে দুঃখীরাম। রঘুর কাজ ঠিক সময়ে গেলাস টেলাস হাজির করা। প্রমিতার ইংরেজি বলতে একটু অসুবিধে হয়, কিন্তু বুদ্ধিমতী নারী। ছোট ছোট বাক্য আর হাসি দিয়ে ঠিক ম্যানেজ করে নেয়। পাঞ্জাবি মাদ্রাজি অফিসারের চৌকস বউদের সঙ্গে সে ঠিক পাল্লা দিয়ে যাচ্ছে। তাকে আজ এশার থেকেও কম বয়সের দেখাচ্ছে। এশার সঙ্গে দুপুরবেলা একটা ছোট্ট ঝগড়া হয়েছে চিরঞ্জীবের। এশা তাই একটু মুখ গম্ভীর করেছিল। এক ফাঁকে চিরঞ্জীব তাকে মিনতি করে বলল, প্লিজ আজকের দিনটা ওরকম করো না। মিস্টার কোহলি তোমার সঙ্গে আলাপ করতে চাইছেন। প্লিজ একটু হাসি মুখে কথা বলো। এসে অবশ্য একটা কঠিন ভ্রুকুটি করলো চিরঞ্জীবকে এবং ছোট্ট একটা মুখ ঝামটা দিল। কিন্তু মিস্টার কোহলি কাছাকাছি আসতেই এক গাল হেসে বলল, সো প্লিজ টু মিট ইউ, আসুন আসুন। ঘণ্টাখানেকের মধ্যেই পার্টি বেশ জমে গেল। মিস্টার কোহলি, মিস্টার গুরুবচ্চন সিং, মিস্টার রঙ্গনাথন, মিস্টার যাদব, তাছাড়া মুলুকজি, যশপাল নায়েক, সবাই সস্ত্রীক এসেছেন। অনেকেরই নানান শহরে পার্টিতে যাওয়ার অভ্যেস আছে। পার্টি কি করে জমাতে হয় তা জানেন। 6 বোতল স্কচ আর 3 বোতল জিন আনা হয়েছে। উড়ে যাচ্ছে টকাটক। রাশি রাশি ডিম সেদ্ধ আর ককটেল সসেস আর কাজু বাদাম প্লেটে প্লেটে ঘুরছে। মণিময় বা চিরঞ্জীব দুজনেই খুব অভিজ্ঞ। এখানে একটাও ব্যবসার কথা বলছেন না। সবাই মিলে একটা হাসি খুশি পরিবেশ তৈরি করে ফেলাটাও বড় কথা। সেই সঙ্গে সূক্ষ্ম চাটুকারিতা, সূক্ষ্মভাবে পারস্পরিক সহযোগিতার ঊর্ধ্বে। সবাই বেশ সুন্দরভাবে এগুচ্ছে। উৎসাহের চোটে মণিময় 2-1 পেগ বেশি খেয়ে ফেলবেন। আর 45 মিনিট বাদেই ডিনার। এইভাবে আর কিছুক্ষণ চললে পার্টিটা সর্বাঙ্গ সার্থক হতে কোনো বাধা নেই। বাকি সোডাগুলো ঠান্ডা হয়েছে কিনা খোঁজ নেবার জন্য যাচ্ছিল চিরঞ্জীব।
এ বাড়িতে ফ্রিজ নেই, বরফ দিয়ে সোডা ঠান্ডা করতে হচ্ছে। আর এই মিলিটারি লোকগুলো এমন যে শীতকালেও ওদের সোডা ঠান্ডা না হলে চলে না। পাকা সাহেব যে এক একটি। রঘুকে সোডা আনতে তাড়া দেবার জন্য বেরোতে যাচ্ছে, এমন সময় সে যেন ভূত দেখলো। দরজা ঠেলে ঢুকছে সুব্রত। মৃণালিনীর কথাটা দুঃখীরাম তাকে এমনভাবে বলেছে যে সে ভাবতে পারে আজ তার এখানে আসার নেমন্তন্ন। তবে সাজগোজের ত্রুটি রাখেনি সুব্রত। একটা কালো রঙের যত দূর সরু হতে পারে এমন চোঙা প্যান্ট, হলদে কালোয় চোখ ধাঁধানো চড়া রঙের ডোরাকাটা বুশ শার্ট। এই শীতেও বুকের বোতাম খোলা, ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো আজ জল দিয়ে আঁচড়েছে। দাড়ির অবশ্য আর কিছুই করার নেই, প্লাস্টার করা পাটা অতি কষ্টে চটি গলানো। অত সরু প্যান্টে ওই পাটা সে গলালো কি করে সেই জানে। চিরঞ্জীব বিব্রত ভাবে বলল, এই যে কি খবর? চিরঞ্জীবকে দেখে যেন দয়া করে মুখে একটু হাসির ভাব ফুটিয়ে সুব্রত বলল, কটা বাজে ঠিক জানি না, ঘড়ি নেই আমার কাছে, তাই চলে এলাম। হ্যাঁ, মানে বোধহয় 7:45। একা একা ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছিল না। মেঘ মেঘ করেছে। সন্ধ্যেবেলা মেঘ হলে এমন বিশ্রী লাগে। তা তো বটেই, আজ আমরা একটু ব্যস্ত রয়েছি। অনেক লোক এসেছে দেখছি। হে মানে একটা ব্যাপারে। তো করতে করতে চিরঞ্জীব সরে পড়ল। এই ধরাচূড়া নিয়ে ছেলেটা যদি পার্টিতে ঢোকে তাহলে এক কেলেঙ্কারি হবে। সম্মানিত অতিথিরা ভাববে তাদের খেলও করা হচ্ছে, কিন্তু চিরঞ্জীব তো মুখের উপরে ওকে ঢুকতে বারণ করতে পারে না। যা বুঝবার মনিদা বুঝুক। সে তো সোডার খবর নিতে যাচ্ছে। 1 মিনিট আগে বেরোলে চিরঞ্জীব তো ওকে দেখতেই পেত না। দরজা ঠেলে ভেতরে ঢুকে সুব্রত এদিক ওদিক তাকালো। প্রথমেই চোখ পড়ল প্রমিতার দিকে। প্রমিতা তখন দুজন অতিথির দিকে কাজু বাদামের প্লেট এগিয়ে দিচ্ছে। প্রমিতার দিকে তাকিয়ে পরম চেনার মতন সুব্রত বলল, কি খবর? প্রমিতার ঠোঁটের উপর সূক্ষ্ম একটা হাসি ফোটালো, কোনো উত্তর দিল না। অত্যন্ত বুদ্ধিমতী নারী প্রমিতা মুখে একটুও বিস্ময় বা অস্বস্তির চিহ্ন ফোটালো না। অতিথিরা যেন কেউ বুঝতে না পারে। আবার ওই ছেলেটিকেও বেশি পাত্তা দেওয়া উচিত নয়। পাত্তা না দিলে ও যদি নিজের থেকে চলে যায়। সুব্রত ওর দিকে এগিয়ে আসছে দেখে প্রমিতা ঝট করে মিসেস রঙ্গনাথনের সঙ্গে ছেঁড়া গল্পের সূত্র জোড়া লাগাতে চেষ্টা করল। এশা দরজার পাশেই বসে মিস্টার কোহলি, মিস্টার যশপাল সিং এবং আরো 2জন পুরুষে পরিবৃত্ত হয়ে। আজকের পার্টিতে সেই তো হোস্টেস। মণিময় পার্টির উদ্যোক্তা হলেও এশা তো এবারের বউ, প্রমিতা তো নয়। এশাকে দেখতে পায়নি সুব্রত, কিন্তু এশা দেখেছে। হঠাৎ এর আবির্ভাবে এশাও মজা পেয়েছে। মনিদা আর তার স্বামী চোটে লাল হবে, চটুকগে। আহা, জামা কাপড়ের কি ছিঁড়ি! শীতের জায়গায় এসেছে, একটা কোটও নেই সঙ্গে। ছেলেটার চেহারাটা কিন্তু খারাপ নয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোই দেখাতো। এমন সুন্দর চোখ দুটো বিচ্ছিরি দাড়ি গোপে ঢেকে রেখেছে কেন ছেলেটা? দরজার সামনে তো ওর সঙ্গে চিরঞ্জীবের দেখা হয়েছে। চিরঞ্জীবী কি ওকে এখানে আসতে বলেছে? মাথা খারাপ হয়েছে চিরঞ্জীবের। একটা জিনিস বোঝে না, ওরই সবচেয়ে বয়স কম, সব মেয়েরা এক্ষুনি ওর সঙ্গে কথা বলার জন্য ঝুঁকবে। মণিময় মিসেস কোহলির সঙ্গে কাশ্মীরে জাফরানের চাষ বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় মিসেস কোহলি কৌতুকের সঙ্গে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, হু ইজ দ্যাট ইয়াং ম্যান? পিছন ফিরে তাকিয়ে মণিময়ের দৃষ্টি স্থির হয়ে গেল। তার ভুলো মনে তিনি ওই ছেলেটির অস্তিত্বের কথা আবার বিস্মৃত হয়েছিলেন। ঠিক রাগ করতেও পারলেন না মণিময়, বরং খানিকটা বিমর্ষ হয়ে গেলেন। পার্টির মধ্যে রাগারাগি করা প্রায় পাপের সমান। পৃথিবীতে কিছুতেই কি শান্তি পাবার কোনো উপায় নেই? মিসেস কোহলি যখন 4র্থ পেগ জিন নিয়েছেন, তখনই একে এসে হাজির হতে হবে হিন্দি সিনেমার ভিলেনের বেশে। মিসেস কোহলি এর মধ্যেই মণিময়কে একদিন তার বাড়িতে নেমন্তন্ন খাবার প্রস্তাব করেছেন। এখনই এই উৎপাত। মিসেস কোহলির আগ্রহে মণিময়কে আলাপ করিয়ে দিতেই হলো সুব্রতর সঙ্গে। মণিময় উঠে দাঁড়িয়ে বললেন, ইনি আমাদের বাড়িতে একজন গেস্ট। কি যেন আপনার নামটা? রুদ্র। হ্যাঁ, মিস্টার সুব্রত রুদ্র। ইনি একজন স্টুডেন্ট। মিসেস কোহলি 2-1 মিনিটেই এমন মেতে উঠলেন যে মণিময়ের মনে হলো একেও না তিনি শেষকালে বাড়িতে নেমন্তন্ন করে বসেন। তাহলে মিস্টার কোহলির কাছ থেকেই সে অর্ডারটা পাবার আর কোনো সম্ভাবনা রইল না। বাড়িতে নেমন্তন্ন করা মানেই অর্ডারের সঙ্গে প্যারাফর্নেলিয়াগুলো ঠিকঠাক করে ফেলার একটা সুযোগ পাওয়া যায়, অনেক ফ্র্যাঙ্কলি কথা বলা যায়। কিন্তু সেই সঙ্গে যদি এই মূর্তিমানটিও গিয়ে জোটে, ওহ, তাহলে মিস্টার কোহলির মেজাজ যা হবে!
স্ত্রীদের এসব পাগলামিতে কোনো দায়িত্ববান মেজাজ ঠিক রাখতে পারে না। একটু বাদে মিসেস কোহলি মণিময়কে বললেন, এক্সকিউজ মি, হোয়ার আই ক্যান পাফ মাই নোজ। মিসেস কোহলি বাথরুমে যেতে চান। মণিময় তাড়াতাড়ি প্রমিতাকে ডেকে মিসেস কোহলিকে তার হাতে সঁপে দিলেন। এখন মণিময় আর সুব্রত মুখোমুখি বসে, কাছাকাছি আর কেউ নেই। প্রথমটায় ওরা দুজন কোনো কথা বলল না। একটা অস্বস্তিকর নীরবতা। দুজন পুরুষ পরস্পরকে অপছন্দ করলে নিঃশব্দতার মধ্যেও তার আভাস পাওয়া যায়। মণিময় সরাসরি সুব্রতর দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন, আর সিগারেটের বদলে তার মুখে চুরুট। সুব্রতর দ্বিধা সংকোচ নেই, মণিময়ের দিকে তাকিয়ে শব্দ করে একটা সিগারেট ধরালো। ভালো করে বসার জন্য ভাঙা পাটা ছড়িয়ে দিল সামনে। মণিময় আশা করেছিলেন এই সময়টুকুর মধ্যে সুব্রত যদি উঠে যায়। মিসেস কোহলির সঙ্গে তার আরও কথা আছে, কিন্তু সুব্রত উঠল না, আরও গ্যাট হয়ে বসল। অগত্যা সুব্রতর দিকে একবার চোখাচোখি হতেই মণিময় খানিকটা উদারভাবে জিজ্ঞেস করলেন, কি, পায়ের ব্যথাটা এখন কেমন? সুব্রত সংক্ষেপে উত্তর দিল, মোটামুটি। শীতের সময় সহজেই টেনে যায়, আর 2-4 দিনের মধ্যেই দেখবেন ঠিক হয়ে যাবে। হতে পারে। এই বয়সে কি আর ঘরে শুয়ে থাকতে ভালো লাগে? আপনার অন্য সব প্রোগ্রাম নষ্ট হয়ে গেল, শুধু শুধু কটা দিন আপনার। যেন এটা নিতান্তই একটা অবান্তর কথা। সুব্রত তাই আর উত্তর দিল না। মণিময় কবজি উল্টে ঘড়ি দেখলেন, কাশলেন একবার। সুব্রত বসেই রইল। সুব্রত কোনো পানীয় নেয়নি, তাকে কেউ অফারও করেনি। মণিময় নিজের গ্লাসে চুমুক দিয়ে অত্যন্ত সংযতভাবে নিচু গলায় বললেন, মিস্টার রুদ্র, আমি বলছিলাম আমাদের আজকের এই পার্টিটা একটু কনফিডেন্সিয়াল ধরনের, মানে। সুব্রত প্রথমটায় বুঝতে পারল না। মণিময়ের গলার আওয়াজ খুব অস্ফুট ছিল। সুব্রত জিজ্ঞেস করল, কি পার্টি বললেন? না, মানে আমাদের নিজেদের মধ্যে, মানে একটু কনফিডেন্সিয়াল ধরনের আর কি। এখানে গোপন কথাটা তো আলোচনা হবে বুঝি? মানে আমরা এক্সক্লুসিভলি বিশেষ কয়েকজনকে ডেকেছি একটা প্রাইভেট ব্যাপার আলোচনার জন্য। হো, তার মানে আমার এখানে থাকা উচিত নয়? কিন্তু আমাকে যে বলল। আপনি যদি কিছু মনে না করেন, ইফ ইউ নো হোয়াট আই মিন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি জানতাম না এত লোক মিলে প্রাইভেট কথা হয়। মণিমা খানিকটা বিগলিতভাবে হেসে বললেন, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, বুঝতেই পারছেন, কিছু সিলেক্টেড গেস্ট। খাবার সময় বরং আপনাকে। উত্তর না দিয়ে সুব্রত চেয়ার ছেড়ে উঠে পড়ল, এগিয়ে গেল দরজার দিকে। মিসেস কোহলি আবার ফিরে এসে জিজ্ঞেস করলেন, কোথায় গেল ছেলেটি? চলে গেল? মণিময় কাঁধ ঝাঁকিয়ে বললেন, ওহ, হি ইজ নান অফ আস। এমনি আমাদের বাড়িতে থাকতে দিয়েছি। আপনাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টে ওর পা ভেঙেছে। এত খরচ খরচা করে পার্টি দেওয়া হয়েছে, সে কি এই ভাগ্যবন্ত ছেলেটার বিষয়ে আলোচনা করার জন্য? মণিময় একটু উষ্ণ হেসে বললেন, আমাদের জন্য ওর পা ভেঙেছে? কে বলল আপনাকে? ওই ছেলেটাই তো বলল। দ্যাটস আ লাই, রাদার আ ন্যাস্টি ট্রিক। মস্ত বড় হলঘর পেরিয়ে সুব্রত বেরিয়ে চলে আসছে। দরজার পাশের কাউচে এশার দিকে একবার তার চোখ পড়ল। এশার সঙ্গীরা তখন তুমুলভাবে রাজনীতির চর্চায় মেতেছে। এশার উরুর সঙ্গে উরু ছুঁয়ে মিস্টার কোহলি ভবিষ্যৎ ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে একটা আতঙ্কের ছবি দিচ্ছেন। এশার চোখে চোখ পড়তেও সুব্রত কিছু বলল না, সে বেরিয়েই যাচ্ছিল। মিস্টার যশপাল সিং তাকে দেখে বলল, হেই তো একজন ইয়াং ম্যান, লেটস হিয়ার হোয়াট আওয়ার ইয়াং ম্যান সে অ্যাবাউট পলিটিক্স। মলুকজি বললেন, এনার সঙ্গে তো পরিচয় হয়নি। এশা সপ্রতিভভাবে বলল, সুব্রতবাবু আসুন, পরিচয় করিয়ে দেই। ইনি আমাদের একজন বন্ধু, আর এরা হলেন। বন্ধু কথাটা শুনে সুব্রত পাতলাভাবে হাসল। 3 হাত দূরে থেকেও এশার গা থেকে সেন্টের গন্ধ পাওয়া যাচ্ছে। এই শীতেও এমন খোলামেলা পোশাক মেয়েরা পরে কি করে? মলুকজির সব ব্যাপারেই কৌতূহল বেশি, বাংলা ভাষাও জানেন। সুব্রতর আপাদমস্তক দেখে নিয়ে এশাকে জিজ্ঞেস করলেন, ইনি কি আপনাদের সঙ্গে এসেছেন কলকাতা থেকে? মালুম হচ্ছে আগে কখনো দেখিনি। এশা বুঝতে পেরেছে এখন সুব্রতকে এড়াবার চেষ্টাটাই বোকামি হবে, তাহলে সবার কৌতূহল বেড়ে যাবে ওর সম্পর্কে। এশা তাই তাড়াতাড়ি বলল, হ্যাঁ, কলকাতা থেকে এসেছি, ইনি কলেজের ছাত্র। পলিটিক্স বিষয়ে ইনি ভালোই বলতে পারবেন। আমি ওসব বুঝি টুঝি না। সুব্রতবাবু আসুন, এখানে বসুন। সুব্রত তখনও দাঁড়িয়ে আছে। লোকগুলোকে দেখে ওদের চরিত্র চেনা যায়। ব্যবসায়ী, অফিসার, দালাল, সবাই একটা র্যাকেটে জড়িত। দু চক্ষে দেখতে পারে না সুব্রত এদের।
যশপালের সুরার মাত্রাটা একটু অধিক হয়ে গেছে। প্রমোদ তো উৎসাহে উঠে দাঁড়িয়ে সুব্রতর হাত ধরে বললেন, কাম, জয়েন আস। কাছাকাছি কোনো চেয়ার নেই। কৌলি সাহেবের সঙ্গে যে লম্বা সোফাটায় বসেছিল এশা, সেটাতেই একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বলল, বসুন না, এখানে বসুন। ও যে কতকালের পরিচিত, এই ভঙ্গিতে এসে একটা কাজু বাদামের প্লেট সুব্রতর সামনে তুলে ধরে বলল, নিন। যশপাল বলল, ড্রিঙ্কস কোথায়? এনার হাতে তো গ্লাস নেই, বেয়ারা। সুব্রত বলল, থাক, তার দরকার নেই। একটু দূরেই প্রমিতা আর চিরঞ্জীব বসে আছে আরো 3-4 জনের সঙ্গে। চিরঞ্জীব সবকিছু দেখেও না দেখার ভান করছে। পলিটিক্সের আলোচনা একবার শুরু হলে আর থামতে চায় না। তাই এই পার্টিতে পলিটিক্সের কথা যাতে না ওঠে সেটাই চেয়েছিল চিরঞ্জীব। কিন্তু যশপাল সিং এর আবার একটু এ ব্যাপারে বেশি উৎসাহ। এখন এই ছোকরাটাকে আবার কি উল্টোপাল্টা বলে কে জানে। এসে একটু বুদ্ধি করে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারলো না। প্রমিতা ঘাড় ঘুরিয়ে তাকালো সুব্রতর দিকে। হঠাৎ একটু ভালোই লাগলো প্রমিতার। পার্টিটা এত একঘেয়ে হয়ে গেছে যে হাই উঠছিল। তবু এই মূর্তিমান বেমানানটি এসে একটু জীবনের সঞ্চার করেছে। মিস্টার যশপাল সিং বলল, আচ্ছা বলুন তো, আজকাল যে 2-1 পার্টি রেভলিউশনের কথা বলছে সেটা কতদূর? সুব্রত ভাবল পলিটিক্সটা কারোর ব্যক্তিগত বিষয় নয়। তাছাড়া এইসব মাথামোটা লোকগুলোর মগজে যদি কিছু ঢোকানো যায়। সে বিদ্রুপের সুরে বলল, হুস্কির গ্লাস হাতে নিয়ে রেভলিউশনের কথা আলোচনা করতে খুব মজা লাগে, তাই না? যেন এটাও একটা মজার কথা। যশপাল সিং হা হা করে হেসে উঠল। রেভলিউশন করতে গেলে ড্রিঙ্ক করা কি বন্ধ করতে হবে? রাশিয়াতে তো ভদকা খেতে খেতেই 2-1 মিনিটের মধ্যেই আলোচনা জমে গেল। খানিকটা বাদে ডিনারের সময় হয়েছে দেখে মিসেস কোহলিকে অনিচ্ছার সঙ্গেও ছেড়ে এদিকে এসে মণিময় দেখতে পেলেন সুব্রতকে। দেখলেন যে সুব্রত গরম গরম লেকচারের ভঙ্গিতে কি বলছে। যশপাল আর মুরুগজি হাসছে খুব। থুম মেরে বসে আছেন মিস্টার কোহলি। পার্টিতে এসে মিস্টার কোহলির গম্ভীরভাবে থাকা মানেই এসা কখন যে উঠে গেছে সেখান থেকে। মণিময় একটুক্ষণ দাঁড়িয়ে শোনার চেষ্টা করলেন। মিস্টার কোহলিকে জিজ্ঞাসা করলেন, হে কি, আপনার গ্লাস খালি যে, আর একটু নেবেন না? মিস্টার কোহলি কিছু মুখে না বলে হাতের ইশারায় প্রত্যাখ্যান করলেন। অনেকটা দমে গেলেন মণিময়। শুনতে পেলেন যশপাল সিং জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের বিপ্লব টিপ্লব সব হয়ে গেলে আমাদের মতন লোকদের তখন কি করা হবে? সুব্রত ঝাঁঝালো গলায় বলল, আপনাদের তখন দেয়ালে দাঁড় করিয়ে গুলি করে মারা হবে। আবার যশপাল সিং এর হাসি। মুলুকজিও হাসতে হাসতে বললেন, তুম ভি মিলিটারি, হাম ভি মিলিটারি, ऐसी बात है। ঝট করে মাথায় রক্ত চড়ে গেল মণিময়ের। রাগ হলে তার আর জ্ঞান থাকে না। মশমশ করে সামনে এসে কর্কশ গলায় বললেন, আপনি এখনো বসে আছেন নির্লজ্জের মতন? আপনাকে বললাম না চলে যেতে? সুব্রতর মুখখানা কালো হয়ে গেল। কথা বলায় সে মগ্ন হয়েছিল। হঠাৎ মাঝখানে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে কঠিনভাবে বলল, এরা আমাকে ডেকেছিলেন। মণিময় ফের ধমক দিয়ে জিজ্ঞেস করল, কে ডেকেছিলেন? কেউ ডাকেনি, আপনাকে ভালোভাবে বললাম। সুব্রত এদিক ওদিক তাকালো, এশাকে দেখতে পেল না। তবু জোর দিয়ে বলল, হ্যাঁ, এরাই আমাকে ডেকেছেন। কখনো না, আপনি হ্যাংলার মতন। শাট আপ। কয়েক মুহূর্ত সমস্ত হলঘরটা নিস্তব্ধতা। সুচ পড়লেও শব্দ শোনা যাবে। তারপর কয়েকজন কাছে এগিয়ে এলো। যশপাল সিং জিজ্ঞেস করলো, হোয়াটসঅ্যাপ? এর কথাবার্তা বেশ এন্টারটেইনিং। উই আর হ্যাভিং আ লট অফ ফান। মণিময় সেদিকে গ্রাহ্য না করে সুব্রতকে বললেন, গেট আউট। হলে অন্য কোণ থেকে চিরঞ্জীব দেখছে, কিন্তু সে এদিকে আসবে না। এইসব অপ্রীতিকর ব্যাপার মনিদা যা করার করুক। বাকি সকলে কি বাংলা বোঝে? বোধহয় বুঝবে না। প্রমিতা স্বামীর পাশে এসে বলল, এই কি করছো কি? মেজাজ গরম করো না। প্রমিতা বুঝতে পারল তার স্বামী একটু বেশি হুইস্কি খেয়ে ফেলেছে। এখন ব্লাড প্রেশার চড়ে যাবে। লোকের সামনে কাণ্ডজ্ঞান থাকবে না। প্রমিতা স্বামীর হাত ধরে টেনে এনে বলল, এমন কিছু হয়নি, এদিকে শোনো। মণিময় কণ্ঠ সপ্তমে তুলে বললেন, এদের যত লাই দেবে তত বার বেড়ে যাবে। এইসব রাস্কেলদের। আপনি মুখ সামলে কথা বলুন। তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। আমার ঘাড়ে একবার হাত দিয়ে দেখুন না। সুব্রত তার পকেটের মধ্যে পেন্সিল কাটার ছুরিটা শক্ত করে চেপে ধরেছে। এবার অন্যরা এসে পড়ল মাঝখানে। খাবারের টেবিলে খাবার সাজানো হয়ে গেছে। এবার সবাই বসবে।
মাথায় জল টল দিয়ে খানিকটা শান্ত হয়ে এসেছেন মণিময়। এখনো তার জুলপি দিয়ে জল গড়াচ্ছে। ধরা গলায় মণিময় ক্ষমা চাইছেন সবার কাছে। সকলেই অবশ্য তৎক্ষণাৎ ক্ষমা করে দিলেন তাকে। কিন্তু ডিনারটা আর জমল না। সবাই চুপচাপ। মিস্টার কোহলি তো প্রায় কিছুই খেলেন না। তখনও সবার খাওয়া শেষ হয়নি। দুঃখীরাম এসে চুপি চুপি চিরঞ্জীবকে বলল, গেস্ট রুমের সেই বাবু চলে যাচ্ছেন, আপনাকে ডাকছেন একবার। চিরঞ্জীব বাইরে এসে দেখলো কম্বল আর হ্যাভার্স একটা কাঁধে ঝুলিয়ে নিয়ে সুব্রত যাবার জন্য প্রস্তুত হয়েছে। ঝিরঝির ঝরে যাওয়া বৃষ্টি শুরু হয়েছে। দূর থেকে শোনা যাচ্ছে কিসের যেন একটা গোলমাল। খারাপ লাগছে চিরঞ্জীবের, কিন্তু মুখে কি বলবে বুঝতে পারছে না। একটু নরমভাবে বলল, হঠাৎ একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি মানে আমার জামাইবাবুর হয়ে ক্ষমা চাইছি। আপনি এরকম ভাবে চলে না গেলেও পারতেন। আপনার পা এখনো সারেনি। উত্তর না দিয়ে মাটিতে চিক করে থুতু ফেলল সুব্রত। পকেটে কি যেন হাতড়াতে লাগলো। আমার জামাইবাবু একটু রাগী, হঠাৎ মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। ওসব কথা থাক। এত রাত হয়েছে, আপনি না খেয়ে কোথায় যাবেন? আমার ক্ষমতা থাকলে আমি আপনাদের বাড়িতে এতদিন যা খেয়েছি সব বমি করে দিতাম। শুনুন না, আমি একটা রিকোয়েস্ট করছি। এমনভাবে যাবেন না। এখন গাড়ি টাড়ি কোথাও পাবেন না, কি করে যাবেন? তাছাড়া আমার বাবা শুনলে। হেল উইথ ইউর ফাদার। বুঝতে পারছি আপনি খুবই। শাট আপ। সুব্রত পকেট থেকে গোটা কয়েক টাকা বার করলো। বার করার ধরন দেখে বোঝা যায় ওইটাই তার সম্বল। তার মধ্য থেকে একটা 10 টাকার নোট চিরঞ্জীবের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নিন, আপনি আমার জন্য যে সিগারেটটি আনিয়েছিলেন। ওটার দরকার নেই, শুনুন। 10 টাকার নোটটা মাটিতে পড়ে রইল। সুব্রত খোঁড়া পা ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে গেল গেটের দিকে। শহরে হঠাৎ কি যেন একটা গন্ডগোল বেঁধেছে। রাস্তাঘাটে ছুটোছুটি করছে লোকজন, বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। বোধহয় একটা দাঙ্গা লাগার উপক্রম। ডাক্তারবাবুর বাড়ি থেকে তাড়াতাড়ি একটা টাঙ্গায় করে মৃণালিনী আর মালবিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। গেটের সামনে টাঙ্গা থেকে নামা মাত্রই জোরে বৃষ্টি শুরু হলো। দিদিমার হাত ধরে তাড়াতাড়ি বাগান পেরিয়ে চলে এলো মালবিকা। মাঝপথে দেখা হলো সুব্রতর সঙ্গে। দালানে তখনও চিরঞ্জীব দাঁড়িয়ে। সেখানে পৌঁছে মৃণালিনী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ওই ছেলেটি এই বৃষ্টিতে কোথায় যাচ্ছে? ও চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে? কেন? চিরঞ্জীব শুকনো গলায় বলল, অনেক ব্যাপার হয়ে গেছে, পরে শুনবে মা। তুমি উপরে উঠে এসো, বৃষ্টিতে ভিজো না। মৃণালিনী ব্যস্ত সমস্ত হয়ে বললেন, এই বৃষ্টির মধ্যে ছেলেটা কোথায় যাবে খোঁড়া পা নিয়ে? খেয়েছে? খায়নি? ওকে ডাক না। দরকার নেই, ডাকলেও আসবে না। আসবে না কেন? এই লিকু, যা তো, ওকে একবার আমার নাম করে ডেকে নিয়ে আয় তো। তখন সদ্য গেট পেরিয়েছে সুব্রত। মালবিকা ছুটতে ছুটতে এসে ভয়ে ভয়ে বলল, হে যে, আপনি কোথায় যাচ্ছেন? জাহান্নামে। শুনুন, আপনাকে আমার দিদিমা একবার ডাকছেন। ডাকুক। মালবিকা থমকে দাঁড়িয়ে পড়ল। সুব্রত এগিয়ে গেল রাস্তা ধরে। তারপর মালবিকা আবার ছুটে গিয়ে বলল, এই যে শুনুন, আপনি এখন কোথাও যাবেন না। এখন শহরের রাস্তায় মারামারি হচ্ছে। সুব্রত উত্তর না দিয়ে এগিয়ে যেতে লাগলো। মালবিকা দারুণ উৎকণ্ঠার সঙ্গে বলল, যাবেন না এখন ওদিকে। সুব্রত এবার মালবিকার দিকে ফিরে অত্যন্ত নিষ্ঠুর মুখ করে প্রচন্ড ধমক দিয়ে বলল, আবার বকবক করছো? বাড়ি যাও। বাড়ি গিয়ে মায়ের আঁচল ধরে শুয়ে থাকো। মালবিকা পিছিয়ে এলো কয়েক পা। বড় বড় চোখ মেলে দেখতে লাগলো ওকে। শীতের রাত্রিরে বৃষ্টির মধ্যে কাঁধে ঝোলাঝুলি খোঁড়া পা নিয়ে টানতে টানতে টিলার রাস্তা ধরে নেমে গেল সুব্রত। অতিথিরা সব খেয়ে দিয়ে চলে গেছে। সারা বাড়ি এখন থমথমে। মণিময় আবার একটা ছোট পেগ নিয়ে বসেছেন বাইরের ঘরে। মণিময়ের মেজাজ সবাই জানে। এখন কেউ একটা কথা বলতে গেলেই বারুদের ডিপো দেশালায় জ্বালানো হবে। চিরঞ্জীব আর এসাও বসে আছে চুপচাপ। স্বামীকে এখন ঠান্ডা করার উপায়ও জানা আছে প্রমিতার। এখন মণিময়ের সব কাজকর্মের সমর্থন করতে হবে। তারপর কাল তার মেজাজ ঠান্ডা হলে যত ইচ্ছে সমালোচনা করো, হাসি মুখে শুনবে। তাছাড়া রাগ তো হতেই পারে। এত টাকা খরচা করে পার্টি দেওয়া হলো, তার উদ্দেশ্যটাই যদি বিনষ্ট হয়ে যায়। অভুক্ত অবস্থার একটা ছেলে এত রাত্রিরে বাড়ি থেকে চলে গেল, এজন্য সবারই একটু একটু খারাপ লাগছে। কিন্তু তা নিয়ে এখন দুঃখ প্রকাশ করার সময় নয়। যে গেছে সে তো চলেই গেছে। এখন মণিময়কে শান্ত করাই বড় কথা।
নইলে ব্লাড প্রেশার বাড়বে। এশা উদ্বেগের সঙ্গে বলল, মনিদা, আপনি কয়েকদিন একটু সাবধানে বেরোবেন। আপনার ওপর রাগ নিয়ে গেল। যদি কোথাও লুকিয়ে টুকিয়ে থাকে, ওইসব টাইপের ছেলেদের কিন্তু কিছু বিশ্বাস নেই। আমি ওকে ভয় করব নাকি? ওসব আমার ঢের দেখা আছে। প্রমিতা স্বামীর পাশে বসে বলল, যাই বলো, মানুষ যদি একটু ভদ্র হয়, তার উপর কেউ রাগ করে না। ছেলেটার সঙ্গে এতদিন ধরে ভদ্র ব্যবহার করা হলো, অথচ আজ একটা অনুরোধও যদি শুনতো। মণিময় গনগনে ভাবে বললেন, আমি কি ওর সঙ্গে ভদ্র ব্যবহার করিনি? আমি কি প্রথমেই ভদ্রভাবে বলিনি? বলেছই তো, আমিও নিজের কানে শুনেছি। চিরঞ্জীব এবার বলল, জানো মনিদা, ভদ্রতা সভ্যতা জিনিসটা দেশ থেকে এখন উঠেই যাচ্ছে একেবারে। এসা বলল, হস্টেল ফস্টেলে থাকে আর বনে জঙ্গলে ঘোরে, ভদ্রতা শিখবে কোথা থেকে? প্রমিতা চিরঞ্জীবকে বলল, খোকন, তুই তো ওকে বাড়িতে নিয়ে এলি। বাড়িতে না এনে হাসপাতালে দিয়ে এলে এইসব কিছু হতো না। এসার সঙ্গে সঙ্গে যোগ দিল, দেখো না ওর যত বাড়াবাড়ি, এখনো মানুষ চিনতে শিখলো না। যত যাই বলো, সংস্কৃতে সেই যে কি আছে না, অজ্ঞাত কুল শিলস্য। সবাই মিলে তখন চিরঞ্জীবকে দোষ দিতে লাগলো, যেন সেই সব গন্ডগোলের জন্য দায়ী। চিরঞ্জীবও খুব বেশি আপত্তি না করে নিজের ঘাড়েই দোষ টেনে নিল। এখন এটাই বুদ্ধিমানের কাজ। খানিকটা বাদে সবে মণিময়ের মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। মৃণালিনী এসে বলল, হ্যাঁ রে, লিকু কোথায় গেল? তাই তো, লিকুকে তো অনেকক্ষণ দেখা যায়নি। প্রমিতা বলল, ওকে যখন খেতে বললাম, তখন ও বলল ডাক্তারবাবুর বাড়ি থেকে অনেক খেয়ে এসেছে, রাত্রিরে আর খাবে না। তারপর থেকে তো আর দেখিনি। উপরে নেই? না, আমি দোতলার সব কটা ঘর দেখলাম। নিজেই কোথাও ঘুমিয়ে টুমিয়ে পড়েনি তো? ও তো যেখানে সেখানে কখনো ঘুমোয় না। কোথায় গেল মেয়েটা? বাইরে চলে যায়নি তো? কার সঙ্গে যাবে? একটা অজ্ঞাত আশঙ্কা সবার চোখে মুখে। চকিত ওরা সবাই ছড়িয়ে পড়লো বারান্দায়, বাগানে, দোতলায়। ডাকতে লাগলো, লিকু, লিকু। প্রমিতার চোখ মুখ শুকিয়ে গেল হঠাৎ। এখন তার মনের ভিতরটা শুধু মায়ের মতন। ত্রস্ত পায়ে ঘুরে বেড়াতে লাগলো সারা বাড়ি। মণিময় হাঁক ডাকে দারোয়ান মালিদের জড়ো করলেন। চিরঞ্জীব দেখতে গেল রাস্তায়। মৃণালিনীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এশা সামলাচ্ছে তাকে। সারা বাড়িতে এখন আলো জ্বালা। ভাড়ার ঘর বাথরুমগুলোতেও দেখতে বাকি নেই। মালবিকাকে পাওয়া গেল 3 তলার ছাদের সিঁড়ির কাছে, অন্ধকারে। একেবারে ওপরের সিঁড়িটাতে বসে ছাদের বাইরের অসীম শূন্যতার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রমিতা এসে ওর পিঠ ছুঁয়ে ব্যাকুলভাবে জিজ্ঞেস করল, এই লিকু, এখানে কি করছিস? মালবিকা আচ্ছন্নের মতন মুখ ফেরালো মায়ের দিকে। কোনো কথা বলল না। চিরঞ্জীব বলল, তুই এখানে বসে আছিস কেন? এতক্ষণ ধরে তোর খোঁজাখুঁজি হচ্ছে, তুই সাড়া দিসনি কেন? মালবিকা এবারও কোনো কথা বলল না। প্রমিতা ওর পাশে এসে বসে পড়ল। এই, তুই কথা বলছিস না কেন? কি হয়েছে তোর বলতো? সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ল মালবিকা। তার কিশোরী জীবনের বুক খালি করা কান্না। প্রমিতা ওকে নাড়া দিয়ে অনবরত জিজ্ঞেস করতে লাগলো, এই বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? ফোপানিতে প্রবলভাবে দুলে দুলে উঠছে মালবিকার লঘু শরীর। ওর মধ্যেই বলল, ও কেন চলে গেল? ও কেন চলে গেল? ও কোথায় চলে গেল? কে, কার কথা বলছিস? মালবিকা আর কোনো উত্তর দিতে পারল না। তার সব কান্না এখনো শেষ হয়নি। ভবিষ্যতে অন্য কারোর জন্য সে হয়তো আর এরকম ভাবে কাঁদতে পারবে না। তার মুঠি খোলা ডান হাতে একটা ছোট্ট হলদে ফুল কাটা স্কার্ফ। তাতে এখনো অস্পষ্টভাবে একজন রহস্যময় মানুষের রক্তের দাগ লেগে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটা অন্তহীন রাস্তা। সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একজন মানুষ, পিঠে হ্যাভারস্যাক বাঁধা। ওর মা নেই, বাবা নেই, হয়তো কেউ নেই। কোথায় যাবে তার ঠিক নেই। বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে একটি অপমানিত অভিমানী আত্মা। মালবিকার প্রবল চোখের জলে ছবিটা মুছে যাচ্ছে এক একবার। স্পষ্ট হয়ে উঠছে আবার। এই প্রথম একজন অনাত্মীয় পুরুষের জন্য কাঁদছে মালবিকা। তোমরা একটু সরে দাঁড়াও, মালবিকাকে আরো একটু কাঁদতে দাও। এই কান্না বড়ই পবিত্র। এতক্ষণ আমি পড়ে শোনাচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো রাস্তা সাদা বাড়ি এর শেষ পর্ব।
অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাবেন। আর আমাদের গল্প পাঠ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।